নমস্কার, আমি অদিতি। আপনারা দেখছেন সংবাদ 7 দিন। আজ 3রা সেপ্টেম্বর বুধবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। বিধান ভবন কাণ্ডের নেপথ্যে চরম নাটক। 5 দিন ধরে ঢাকা দিয়ে অবশেষে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং। রায়নায় তৃণমূল সভাপতির হুমকি, বিজেপি নেতাদের হাত পা ভেঙে গাছে বেঁধে দেওয়ার প্রকাশ্য ঘোষণা। বাগদায় চাঞ্চল্য, শ্বশুর শাশুড়ি ও 3 মেয়েকে মাদক খাইয়ে 2 বউকে নিয়ে পালালো প্রেমিক যুবক। ধর্মতলের সেনা নিয়ে মমতার মন্তব্যে তীব্র রাজনৈতিক ঝড়। বিধায়ক শওকত মোল্লার কনভয়ের গাড়িতে দুর্ঘটনায় প্রাণ গেল এক নিরীহ বাইক আরোহীর। তমলুকে চাঞ্চল্য, নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে নিজেকেই শাস্তি দিলেন তৃণমূল কাউন্সিলর। ধূপগুড়িতে রাতের অন্ধকারে জন্মদিন পার্টি ঘিরে চাঞ্চল্য, পরকীয়ায় মেতে ধরা পড়লেন বিবাহিত যুগল। পুজোর আগে শুরু উচ্চ মাধ্যমিক, দিনক্ষণ জানালো সংসদ। ননদের পোশাক পরায় বিপত্তি, পুত্রবধূকে মেয়ে ভেবে খুন করলেন শ্বশুর। লক্ষ্য বিদেশি নাগরিক, সব কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ কেন্দ্রের। রয়েছে রাজ্যের আরো গুরুত্বপূর্ণ কিছু খবর। ভিডিওটি কেটে না দিয়ে পুরো খবরটি শুনুন। আসছে বিস্তারিত সংবাদে। প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুর তাণ্ডব চালিয়ে চম্পট দিয়েছিলেন রাকেশ। ট্যাংরার এক অভিজাত আবাসনে আত্মীয়ের ফ্ল্যাটে আশ্রয় নেন তিনি। শেষ পর্যন্ত কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি স্কোয়াড গভীর রাতে গ্রেফতার করে। এখন তিনি লালবাজারের সেন্ট্রাল লকআপে। আজ দুপুরে আদালতে তোলা হবে তাকে। তার বিরুদ্ধে 11টি ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার কংগ্রেস দপ্তরে হামলার সময় রাহুল গান্ধীর ছবি সহ পতাকা পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, সেই তাণ্ডবে নেতৃত্ব দেন রাকেশ। এর আগে তার ছেলে শিবম সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন, এতদিনে কিভাবে ধরা পড়লেন রাকেশ? সূত্র বলছে, মোবাইল অফ রেখেও বিপদ ডেকে আনেন তিনি। বাড়ির হটস্পট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল ও ফেসবুক লাইভ করেন। কখনো মেয়ে সিমরানের ফোনে লাইভে দেখা গিয়েছে তাকে। সেখান থেকেই পুলিশ তার অবস্থান নিশ্চিত করে। রাকেশকে ধরতে লুকআউট নোটিশও জারি হয়েছিল। পালিয়ে যাবার পথ বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে ট্যাংরার আত্মীয়ের বাড়ি থেকেই হাতে নাতে ধরা পড়লেন তিনি। ধৃত হওয়ার সময়ও তার গর্জন। কলকাতা পুলিশ হুঁশিয়ার, রাকেশ সিং ভয় পায়নি, ভয় পাবেও না। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বামদেব মন্ডলের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক। মঙ্গলবার শ্যামসুন্দর বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের মিছিল শেষে বামদেব মঞ্চ থেকে প্রকাশ্যে বিজেপি নেতাদের উদ্দেশ্যে হুমকি দেন। তা স্পষ্ট হুঁশিয়ারি, বিজেপি নেতা, কাডার বা চামচা কেউ যদি ষড়যন্ত্র করে কিংবা বাংলাদেশি বলে অপমান করে, তাদের হাতে আমি ভেঙে দেব, গাছে বেঁধে পেটাবো, তারপর পুলিশ হাসপাতালে পাঠাবে। এই চরম মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে বিরোধী শিবিরে। বিজেপির জেলা নেতৃত্বের কটাক্ষ, ভয় পেয়ে তৃণমূল এখন সেনাবাহিনী পর্যন্ত অপমান করছে, জেলা সভাপতিকে মারধর করছে আর ব্লক সভাপতি হারমাদদের ভাষায় হুমকি দিচ্ছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বললেন, তৃণমূল ভয় পেয়েছে বলেই এভাবে রাস্তায় দাঁড়িয়ে ভয় দেখাতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময় পুশব্যাক ইস্যুতে বাংলায় উত্তাপ বাড়ছে। অন্য রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা ও ফেরত পাঠানোর অভিযোগ ক্রমেই বাড়ছে। সেই প্রেক্ষিতে বামদেব মন্ডলের এই হুমকি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রকাশ্য মঞ্চ থেকে এমন ভয়ঙ্কর হুঁশিয়ারি তৃণমূলের সন্ত্রাসী মানসিকতারই প্রতিফলন বলে বিরোধীদের দাবি। উত্তর বাগদার মালিদা গ্রাম। অভিযোগ, আরিফ মোল্লা নামে এক যুবক চায়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে অচৈতন্য করে শ্বশুর শাশুড়ি ও 3 মেয়েকে ঘুম পাড়িয়ে 2 বউকে নিয়ে চম্পট দিয়েছেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী আনিসুর শেখ। পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় গ্যারেজ থেকে বাড়ি ফিরে আনিসুর দেখতে পান বাবা, মা ও 3 মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। নিখোঁজ স্ত্রী রাজমা মণ্ডল, বৌদি কুলচান মল্লিক ও 1 মেয়ে। দ্রুত অচৈতন্যদের ভর্তি করা হয় বাগদা গ্রামীণ হাসপাতালে। জ্ঞান ফেরার পর শ্বশুর শাশুড়ির অভিযোগ, আরিফ এসেছিলেন, তার দেওয়া কিছু দিয়ে 2 বউ চা বানিয়ে দেন। সেই চা খাওয়ার পরেই তারা অজ্ঞান হয়ে পড়েন। তদন্তে জানা গিয়েছে, এর আগেও একইভাবে 2 বউকে নিয়ে পালিয়েছিল আরিফ। তবে তখন বাড়ির ছোট ছোট বাচ্চাদের কথা ভেবে ফেরত আনা হয়েছিল। কিন্তু এবার ফের পালানোর ঘটনায় সামনে এসেছে। ভুক্তভোগী আনিসুর ও তার বাবা মা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। চমকপ্রদভাবে আরিফের স্ত্রী সোনিয়াও কড়া শাস্তির দাবি জানিয়ে বলেন, আমার বাচ্চাদের ভবিষ্যৎ আছে, আরিফ ও ওই 2 বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। লিখিত অভিযোগের ভিত্তিতেই ঘটনা তদন্তে নেমেছে বাগদা থানার পুলিশ। ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে শুরু হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। সেনাকে কার্যত বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি। বিজেপি অভিযোগ তুলেছে, সেনাকে অপমান করেছেন মমতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কড়া বক্তব্য।
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, তার পদত্যাগ করা উচিত। বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি তৃণমূলকে দেশ বিরোধী আখ্যা দিয়ে বলেন, সেনা দেশবাসীর গর্ব, তাকে অপমান মানে দেশকে অপমান। পশ্চিমবঙ্গ কি আলাদা হয়ে যাবে? এই পথে চলতে গিয়ে তৃণমূল দেশ বিরোধী হয়ে উঠেছে। দিলীপ হুঁশিয়ারি দেন, বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়লে রাষ্ট্রপতি শাসন আসতে পারে, সেনাও নামতে পারে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিস্ফোরক দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তানে পাঠানো উচিত, সেনা কখনো ভয় পায় না। মুখ্যমন্ত্রীর মতো কারো জন্য সেনা পিছিয়ে যাবার প্রশ্নই ওঠে না। এদিকে সেনার সঙ্গে বিবাদে নাম জড়ালো কলকাতা পুলিশেরও। অভিযোগ, রয়টার্সের সামনে সেনার এক ট্রাক নিয়ম ভেঙে রাইট টার্ন নিতে গিয়ে পুলিশি কনভয়ের সামনে বিপদ তৈরি করেছিল। পুলিশ সেটি আটক করলে নতুন বিতর্কের সৃষ্টি হয়। বিরোধীরা বলছে, শাসক দলের তাবেদারি করেই সেনাকে অপমানের চেষ্টা করছে পুলিশ। যদিও ডিসি ট্রাফিক স্পষ্ট করেছেন, ঘটনা আইন ভাঙার, রাজনীতি নয়। সাধারণ মানুষ হলে একই পদক্ষেপ নিত পুলিশ। সেনা বনাম পুলিশ দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তা আরো বিস্ফোরণ ঘটাতে পারে বলেই মনে করা হচ্ছে। দর্শক, এখন বাজারে অনেক ভুয়ো খবরের চ্যানেল আপনাদের কাছে অনেক ভুলভাল খবর পৌঁছে দেয়, তাই আপনারা সচেতন থাকুন এবং সঠিক খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনায় কাঁপল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়। কলকাতা পুলিশের পাইলট কারের অ্যাক্সিলারেটর হঠাৎই ভেঙে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাইকে ধাক্কা মারে গাড়িটি। গুরুতর জখম অবস্থায় বাইক আরোহী মোহাম্মদ তাজউদ্দিন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হলো না। বিকেল 3টের কিছু পরে মৃত্যু হয় তার। প্রতিদিনের মতো তাজউদ্দিন লেদার কমপ্লেক্সের কাজে যাচ্ছিলেন, অথচ সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। দুর্ঘটনার পর তাকে প্রথমে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় ওই যুবকের। হঠাৎই মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবার। শোকে ক্ষোভ উগরে দিয়েছেন পরিজনেরা। রিতেশ স্ত্রী বলেন, ওকে বলুন, অর্থাৎ শওকত মোল্লাকে বলুন আমার স্বামীকে এনে দিতে, আমার ছোট বাচ্চার বাবার জন্য অপেক্ষা করছে। শালিকার প্রশ্ন, এত কিসের তাড়া ছিল যে বিধায়কের জন্য একজন সাধারণ মানুষকে মরতে হলো? এই বাচ্চাগুলোর দায় কে নেবে? ঘটনার সময় পাইলট কারটি একটি ইলেকট্রিক পোস্টেও ধাক্কা মারে। পেছনেই ছিল বিধায়কের গাড়ি। অল্পের জন্য রক্ষা পান শওকত মোল্লা, তবে ধাক্কায় সম্পূর্ণ গুড়িয়ে যায় মোটর বাইকটি। পাইলট কারোর সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। বিধায়কের কনভয় ঘিরেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রশ্ন উঠছে, ক্ষমতার জোরে দৌড়ে চলা কনভয় কি আরো এক নিরীহ প্রাণ কিনে নিল? পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতির এক ভিডিও ঘিরে তীব্র আলোড়ন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রকাশ্যেই কান ধরে উদ্বোস করছেন তিনি। জনগণের কাছে ক্ষমা চাইছেন দলের নেতাদের হয়ে। কিন্তু কেন এমন অদ্ভুত আচরণ? পার্থর বিস্ফোরক দাবি, শাসক দলেরই একাংশ টাকা নিয়ে অযোগ্য শিক্ষকদের নিয়োগ করেছে, অথচ দলের শীর্ষ নেতৃত্ব দুর্নীতির মূল চক্রকে আড়াল করছে। প্রতিবাদেই তিনি এই প্রতীকী শাস্তি নিয়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তাকে বলতে শোনা যাচ্ছে যে নেতারা টাকা নেওয়ার পরেও মুখ বন্ধ করে বসে আছেন, তাদের হয়ে আমি মানুষের কাছে ক্ষমা চাইছি। আরো দাবি করেন, 2016 সালে জেলার তৎকালীন শীর্ষ নেতার হাত ধরে অবৈধ নিয়োগ হয়েছে। তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। তমলুক সাংগঠনিক সভাপতি সুজিত রায় প্রশ্ন তুলেছেন, একজন আইনজীবী হয়েও পার্থ কিভাবে দলের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ তুলেছেন? অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দায় অস্বীকার করে বলেন, তার কোনো ঘনিষ্ঠজন অযোগ্য নিয়োগে যুক্ত নন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি প্রকাশ্যে দলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে নিজেকে শাস্তি দিচ্ছেন। ঘটনায় রাজনৈতিক মহল তোলপাড়। প্রশ্ন উঠছে, তবে কি সত্যি তৃণমূলের অন্তরে বড়সড় ফাটল? দক্ষিণ গোসাইহাটের পটলের স্কুল সংলগ্ন এলাকায় এক বিবাহিত যুবক যুবতীকে ঘিরে রাতারাতি উত্তেজনা। অভিযোগ, পরকীয়া সম্পর্কের খাতিরে নির্জন এলাকায় জন্মদিন পালনের নাম করে দেখা করতে এসেছিলেন তারা, কিন্তু আচমকাই গ্রামবাসীর হাতে ধরা পড়ে যান। গ্রামবাসীর দাবি, রাতের অন্ধকারে ঘোরাঘুরি করতে দেখে প্রথমে সন্দেহ হয় তাদের। প্রশ্ন করতেই যুবক পালানোর চেষ্টা করেন। ধান খেতে বাইক সহ উল্টে পড়ে ধরা পড়েন তিনি। এরপর যুবক যুবতী নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিলেও পরিচয়পত্র চাইতেই থতমত খেয়ে যান।
খবর পেয়ে ছুটে আসেন যুবতীর স্বামীও। রাগে ফেটে পড়ে তিনি যুবককে মারধর করতে গেলে গ্রামবাসীরা তাকে থামান। এরপর যুবতী স্পষ্ট জানিয়ে দেন তিনি প্রেমিকের সঙ্গেই থাকতে চান। অভিযুক্ত যুবক দাবি করেন জন্মদিন পালন করতে এসেছিলাম। তবে গ্রামবাসীর প্রশ্ন, জন্মদিন পালনের জন্য কি রাতের অন্ধকারে নির্জন গ্রামই একমাত্র জায়গা? সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, ওই যুবক আসলে গৃহবধূর স্বামীর পুরনো বন্ধু। অর্থাৎ বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্কেই ভাঙলো সম্পর্কের আস্থা। অবশেষে খবর যায় পুলিশে। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর স্বামী সহ 3 জনকে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিনই সন্ধ্যার পর গ্রামে এইভাবে অনৈতিক সম্পর্কের ঘটনা ঘটছে। এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। পরকীয়ার এই কাণ্ডে এখন সরগরম গোটা ধূপগুড়ি। 2026 সালের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে চলতি সেপ্টেম্বরে। 8ই সেপ্টেম্বর শুরু হতে চলেছে পরীক্ষা। গোটা পরীক্ষা হবে এই মাসটিতে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইন সংবাদপত্র সাবস্ক্রিপশন 8ই সেপ্টেম্বর থেকে শুরু হবে তৃতীয় সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক পার্ট 1 এর পরীক্ষা। 8ই সেপ্টেম্বর থেকে শুরু হবে তৃতীয় সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পার্ট 1 এর পরীক্ষা। চলবে 22 তারিখ পর্যন্ত। সংসদের তরফে জানানো হয়েছে পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, চলবে 11টা 15 পর্যন্ত। তবে মিউজিক, ভিজুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয় পরীক্ষা শুরু হবে 10টায়, শেষ হবে 10:45। এবার পরীক্ষা দেবে মোট 6,60,000 পড়ুয়া। তাদের মধ্যে ছাত্র 43.97%, ছাত্রী 56.03%। পরীক্ষা কক্ষে এবার 20:1 এই অনুসারে পরীক্ষক থাকবেন। প্রতিটি সেন্টারের মূল গেট ও ভেন্যু সুপারভাইজারের কক্ষে থাকবে সিসিটিভি, ক্যালকুলেটর, মোবাইল সহ কোনো বৈদ্যুতিন গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। মদ্যপ অবস্থায় পুত্রবধূকে নিজের মেয়ে ভেবে খুন করলেন শ্বশুর। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ডালখোলা থানার অন্তর্গত বাজারকাও 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশনপুর আনসারি পাড়ায়। মৃত গৃহবধূর নাম হাসিনা আনসারি, বয়স 18। ঘটনার পর থেকে বেপাত্তা খুনে অভিযুক্ত লোকমান আনসারি। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। যারা গিয়েছে নিজের পছন্দের পাত্রকে বিয়ে করায় তা মেনে নিতে পারেননি বাবা লোকমান আনসারি। বিয়ের পর থেকে মেয়ের সঙ্গে লোকমানের বিবাদ লেগেই থাকতো। এদিন মেয়ে নিজের বাড়িতে আসলে লোকমানের সঙ্গে ফের শুরু হয় বিবাদ চরম আকার নিলে বাড়ি থেকে বেরিয়ে যান লোকমান। বেশ কিছুক্ষণ পর সে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে নিজের ঘরে চলে যান। এদিকে এদিন বিকেলে ননদের পোশাক পরে ঘুমাচ্ছিলেন পুত্রবধূ হাসিনা আনসারি। সেই সময় ঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে এসে পুত্রবধূকে মেয়ে ভেবে পেটে ঢুকিয়ে দেন। এরপরেই ভুল হয়েছে বুঝতে পেরে তৎক্ষণাৎ চম্পট দেন লোকমান। এদিকে গুরুতর জখম অবস্থায় হাসিনাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে নিয়ে যায় কিশনগঞ্জ সদর হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় পূর্ণিয়া মেডিকেল কলেজে। মঙ্গলবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাসিনার। এদিনই ডালখোলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযুক্ত শ্বশুরের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এনআরসি আতঙ্কের পর এবার গোটা দেশে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ জারি করলো কেন্দ্র। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের গেজেট নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার গড়তে হবে, যেখানে আটক রাখা হবে অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের। প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ছাড় থাকছে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আসা হিন্দু, জৈন, পার্সি ও খ্রিস্টানদের জন্য। অর্থাৎ মুসলিমদের জন্য কোনো ছাড় নেই। নিয়ম অনুযায়ী 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে যারা বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছেন বা বৈধ নথি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এই নির্দেশে ইতিমধ্যে তোলপাড় শুরু করেছে রাজ্য রাজনীতি। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, অথচ এখানে ধর্মীয় ভিত্তিতে ঠিক করা হচ্ছে কারা শাস্তি পাবে। এটা সংবিধান বিরোধী কাজ। তার দাবি, বিজেপি মানুষকে অধিকারহীন করে তুলতে চাইছে। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, আমরা অনেক আগে থেকেই বলছি এই নীতি মূলত বাংলাভাষী গরিব মানুষদের বিরুদ্ধে। দেশভাগের সময়ে বাংলায় উদ্বাস্তু সংখ্যা বেড়েছিল, এবার তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করার সুযোগ তৈরি করছে দিল্লি। বছর শেষে বাংলায় বিধানসভা নির্বাচন, স্বাভাবিকভাবেই এই ডিটেনশন ক্যাম্প ইস্যুতে রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়ানো। ধন্যবাদ। সংবাদ এখন এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন।